হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে আমাদের শুরু হচ্ছে একটা লম্বা জার্নি, যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ক্যারিবিয়ানের ছোট্ট একটা আইল্যান্ড থেকে আমরা চলে যাব আমাদের এবারের ডেস্টিনেশন দুবাইতে। সামনের জার্নিটা অনেকটাই লম্বা, প্রায় 23 ঘন্টার ফ্লাইট জার্নি রয়েছে আমাদের সামনে। অ্যাকচুয়ালি কয়েকদিন আগের থেকেই জার্নি শুরু হয়ে গেছে, কারণ ব্যাগ গোছগাছ করা, কেনাকাটা করা, ডকুমেন্টস গোছানো, টিকিট করা, সব মিলে কয়েকদিন আগের থেকেই জার্নিটা আমাদের শুরু হয়ে গেছিল। এখন সমস্ত অপেক্ষার অবসান আমাদের, কারণ ফাইনালি আমাদের ফ্লাইট রানওয়ে ছেড়ে ওপরে উঠতে শুরু করে দিয়েছে। টেক অফ হওয়ার পরে যে ভিউটা দেখতে পাবো ওপর থেকে, আমি অ্যাকচুয়ালি ওটার অপেক্ষাতেই ছিলাম। ওপরে ওঠার সাথে সাথেই দেখা যাচ্ছে চারিদিকে নীল জল আর জল, আর জলের কালারটা দেখুন, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো, তাই না? আমরা এখন ফ্লাই করছি আমেরিকান এয়ারলাইন্সে। আমরা এখান থেকে চলে যাব প্রথমে মায়ামি এয়ারপোর্ট, মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপর ওখান থেকে আমাদের নেক্সট ফ্লাইট রয়েছে কাতার এয়ারলাইন্সের, মায়ামি টু দোহা। তারপর দোহা থেকে আবারও কাতার এয়ারলাইন্সের ফ্লাইট টু দুবাই। এই জার্নিতে আমাদের টোটাল 3টে ফ্লাইট চেঞ্জ করতে হবে। এখান থেকে মায়ামি মোটামুটি এই 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগবে পৌঁছাতে। আর যেহেতু এটা শর্ট ডিস্টেন্স, তাই আমেরিকান এয়ারলাইন্স খাবার বলতে শুধু বিস্কিট, চিপস আর জল দিয়েই কাজ সেরেছে। যাই হোক, খাবারের দিকে যদিও খুব একটা মন ছিল না, কারণ বাইরে এত সুন্দর ভিউ থাকলে আর কি লাগে বলুন। অ্যাকচুয়ালি এয়ারপোর্টে আসার আগে আমরা হেভি লাঞ্চ করেই বেরিয়েছি। যাই হোক, এই চিপস আর বিস্কিট খেতে খেতে এনজয় করছি আমরা বাইরের ভিউ। হঠাৎ করে কিছুক্ষণ পরেই ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট শুনে বুঝতে পারলাম যে কিছুক্ষণের মধ্যেই আমরা মায়ামি ল্যান্ড করব। বাইরের দিকে তাকিয়ে দেখি মেঘের ফাঁক দিয়ে পুরো শহরটা দেখা যাচ্ছে। নিচে লম্বা লম্বা রাস্তা, ব্রিজ, উঁচু বিল্ডিং, সব কিছুই ক্লিয়ার দেখা যাচ্ছে। আর ওই দেখুন, ওই যে ব্লু লেকের চারপাশ দিয়ে যে বাড়িগুলো কি সুন্দর করে সাজানো, এমনকি প্রত্যেকটা বাড়ির ছাদের কালারও সেম মনে হচ্ছে, তাই না? পুরো সিটিটাই একদম অর্গানাইজড লাগছে, অসাধারণ ভিউ। আকাশের ওপর থেকে মায়ামি শহরের ভিউ এনজয় করতে করতে আমরা ল্যান্ড করছিলাম। আর সেই সঙ্গে আমাদের মাথায় আরও কিছু জিনিস ঘুরছিল। সেটা হচ্ছে, ফ্লাইট থেকে নেমেই কিন্তু আমাদের আসল ব্যস্ততা শুরু হয়ে যাবে। যেহেতু আমরা ইন্টারন্যাশনালি এন্টার করছি মায়ামিতে, তাই প্রথমে আমাদেরকে ইমিগ্রেশন ক্রস করতে হবে, তারপর আমাদেরকে লাগেজ কালেক্ট করতে হবে। সেই লাগেজ আবার কাতার এয়ারলাইন্সের কাউন্টারে গিয়ে রিচেকিং করাতে হবে, তারপর গিয়ে আমরা নেক্সট ফ্লাইট ধরব। মায়ামিতে আমাদের 4 ঘন্টা লেওভার ছিল, তো আমরা ভেবেছিলাম সমস্ত ফর্মালিটিস খুব স্মুথলি আমাদের হয়ে যাবে, কিন্তু ইমিগ্রেশনে এতটাই লম্বা লাইন ছিল যে 2 ঘন্টা টাইম লেগে গেছে শুধুমাত্র ইমিগ্রেশন ক্রস করতে। তারপরে আমরা লাগেজ কালেক্ট করতে চলে এসেছি। এসে দেখি বেল্ট থেকে সমস্ত লাগেজ নিচে নামিয়ে রাখা ছিল। এরপরে আমাদেরকে চলে যেতে হবে কাতার এয়ারলাইন্সের কাউন্টারে। ওখানে গিয়ে এই সমস্ত লাগেজ রিচেক করাতে হবে। এয়ারপোর্টে ঢোকার পর থেকেই আমি শুধু ভাবছিলাম যে কখন এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে আর আমি মন ভরে একটু ডিউটি ফ্রিটা ঘুরে দেখব।
কিন্তু সেইটার আর সুযোগ হলো না। যদিও আমেরিকান এয়ারলাইন্স এবং কাতার এয়ারলাইন্স দুটোই সেম টার্মিনালে ছিল, কিন্তু মায়ামি এয়ারপোর্টের একটা টার্মিনাল এতটাই বড় ছিল যে কাতার এয়ারলাইন্সের গেট পর্যন্ত পৌঁছানোর জন্য কিন্তু আমাদেরকে স্কাই ট্রেন নিতে হয়েছিল। ফাইনালি কাতার এয়ারওয়েজে আমরা বোর্ড করলাম। ফ্লাইটে ঢুকেই একটা প্রিমিয়াম ফিল আসছে, অ্যাম্বিয়েন্সটাও দারুণ। কাতার এয়ারলাইন্সে এটা আমার ফার্স্ট জার্নি। অনেকদিন আগের থেকেই ইচ্ছে ছিল যে নেক্সট টাইম যখন আমি ফ্লাই করব কাতার এয়ারলাইন্সেই করব, কারণ আমার ফ্রেন্ডরা অলরেডি যাতায়াত করে, ওরা আগের থেকেই আমাকে বলতো যে কাতার এয়ারলাইন্সের সার্ভিস খুবই ভালো। তো দেখা যাক এবার আমার এক্সপিরিয়েন্সটা কেমন হয়। ফ্লাইট থেকে বাইরের ভিউ দেখব বলে আগের থেকেই আমরা উইন্ডো সিট চয়েস করে নিয়েছিলাম। আসল জার্নি তো শুরু হলো আমাদের এবার, কারণ 14 আওয়ার্স ফ্লাইট, 14 ঘন্টা আমাদেরকে এখন বসে থাকতে হবে ফ্লাইটের মধ্যে। কিভাবে টাইম কাটবে জানি না, দেখা যাক কি হয়। তো ফ্লাইট টেক অফ হওয়ার কিছুক্ষণ পরেই আমাদেরকে কিছু স্ন্যাক্স আর ড্রিঙ্কস অফার করা হয়েছিল, আর তার কিছুক্ষণের মধ্যেই ডিনার সার্ভিস শুরু হয়ে গেছিলো। ফ্লাইটের মধ্যেই যে খাবার দাবারের ব্যাপারটা, সেটা কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ বিভিন্ন টাইপের খাবারের সাথে পরিচয় হয়, টেস্ট করা যায় বিভিন্ন ধরনের খাবার। তো দেখা যাক আজকের ডিনারে কি আসে। দিয়ে গেছে ব্রেড আর এই বিনস, ভেজানো ডাল, এইসব দিয়ে একটা স্যালাড দিয়ে গেছে, আর ডেজার্ট দিয়েছে। মেন ডিশে ছিল বাটার চিকেন, ম্যাশ পটেটো আর বিনস। যখনই দুজন ট্রাভেল করি আমরা দু ধরনের খাবার চয়েস করি, কারণ এক তো হচ্ছে ডিফারেন্ট টাইপের খাবার আমরা টেস্ট করতে পারবো, আরেকটা কারণ হলো যদি একটা খাবার বাই চান্স ভালো না লাগে তাহলে আরেকটা খাবার আমরা দুজন মিলে শেয়ার করতে পারবো। তো আজকেও তাই করেছি, ও অর্ডার করেছিল পাস্তা। আজকের এই খাবারটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল লাগছিল, তার কারণ এই ফ্লাইটে ওঠার আগে যা দৌড়াদৌড়ি হয়েছে সে আর বলার নেই। ভেবেছিলাম ফ্লাইটে ওঠার আগে কিছু একটা খাবার কিনে নিয়ে উঠবো, কিন্তু তারা সময় পায়নি। আর এই খাওয়া দাওয়ারের পর্বটা শেষ হয়ে গেলেই আমার সাথে শুরু হয়ে যাবে আরও একটা যুদ্ধ, সেটা হলো ঘুম। এই ফ্লাইটের মধ্যে কেন জানি না আমার কিছুতেই ঘুম আসতে চায় না। অনেকে দেখি দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে। আজকে আমি ঠিক করেছি একটা বা দুটো মুভি দেখে টাইম পাস করব। গুড মর্নিং এভরিওয়ান। ভূপৃষ্ঠ থেকে প্রায় 35,000 ফিট ওপরে কাতার এয়ারলাইন্স এখন গুড মর্নিং হয়ে গেছে, আর ব্রেকফাস্টও চলে এসছে। দেখা যাক কি দিয়েছে। Scrambled egg, beans, potatoes, spinach. ব্রেকফাস্টের পর হঠাৎ করে বাইরের দিকে তাকিয়ে দেখি পুরো ভিউটাই চেঞ্জ হয়ে গেছে। চারপাশে শুধু মরুভূমি আর মরুভূমি। প্রথমে বুঝতে পারিনি কোন জায়গা এটা, তারপর সামনে থাকা স্ক্রিনে লোকেশনটা চেক করে নিয়ে বুঝতে পারলাম যে হ্যাঁ, আমরা এখন অ্যারাবিয়ান ডেজার্টের ওপর দিয়ে ফ্লাই করছি। কি দারুণ দেখতে লাগছে, দেখো জুম করে দেখছি কোন সিটি। এখানে কোনো মানুষ থাকে না, ওই লেকটার আশেপাশে এসে অসংখ্য ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে, আর মাঝখান দিয়ে ওই দেখুন লম্বা রাস্তা রয়েছে। পুরো ব্রাউন কালারের ল্যান্ডস্কেপটা দেখতে সত্যিই অন্যরকম লাগছিল তখন। অ্যারাবিয়ান ডেজার্টের অপূর্ব ল্যান্ডস্কেপ দেখতে দেখতে হঠাৎ করে আমার একটা জিনিসের ওপর চোখ পড়ল। ওই দূরে দেখা যাচ্ছে দেখুন রাউন্ড রাউন্ড সার্কেলগুলো,
ব্যাপারটা অনেকটা মিস্টেরিয়াস লাগছিল আমাদের কাছে। প্রথমে তো আমরা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে এগুলো কী জিনিস হতে পারে। আমরা ভেবেছিলাম হয়তো মরুভূমির মাঝে জলের সংকটের জন্য কোনো ওয়াটার রিজার্ভার হতে পারে। কি জল নাকি? জলই বোধহয়, আরও ওইদিকেও রয়েছে প্রচুর। যত এগোচ্ছিলাম তত এগুলোর সংখ্যা বাড়ছিল। একটা নয়, 100টা নয়, থাউজেন্ডস অফ রাউন্ড সার্কেলস। পরে আমরা জানতে পেরেছি এগুলো কোনো ওয়াটার রিজার্ভার নয়, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আরাবিয়ান ডেজার্টের এগ্রিকালচারাল সার্কেল। রোড দেখা যাচ্ছে এখান থেকে, দেখো। ওটাকে বলা হয় সেন্টার পিভট ইরিগেশন। মানে এই বিস্তীর্ণ মরুভূমির মধ্যে এগুলো হলো চাষবাসের জায়গা। কি ইন্টারেস্টিং, তাই না? তবে আমাদের মনে কিউরিসিটি এটাই যে এই সার্কেলগুলো এত পারফেক্ট রাউন্ড শেপের কেন হয়। এগুলো আসলে মরুভূমির মধ্যে আধুনিক কৃষি পদ্ধতি। এক একটা সার্কেলের ঠিক মাঝখানে একটা মেশিন বসানো থাকে, আর জমির একদম লাস্ট পর্যন্ত লম্বা একটা পাইপ থাকে, যেটা চাকার সাহায্যে গোল গোল ঘুরতে থাকে আর পুরো জমিটাতে জল ছড়ায়। যেহেতু মরুভূমিতে বৃষ্টিপাত খুবই কম হয়, তাই মাটির নিচে জল তুলেই মেনলি এখানে চাষবাস হয়। একটা জিনিস ভাবলে সত্যিই অবাক লাগে, সেটা হলো সৌদি আরবের মতো জায়গাতে যেখানে সেরকম কোনো নদী নেই, বৃষ্টিপাতও খুবই কম, তাও এরা আধুনিক পদ্ধতিতে এত চাষবাস করে থাকে। পশ্চিমের আকাশটা দেখুন, একদম পিঙ্ক আর অরেঞ্জ কালারে ভরে গেছে। ফ্লাইটের উইন্ডো দিয়ে অসাধারণ একটা সানসেট এনজয় করছি আমরা। এদিকে ফ্লাইটে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই আমরা দোহা এয়ারপোর্ট ল্যান্ড করে যাব। দোহা এয়ারপোর্টে আমাদের মাত্র 1 ঘন্টা লেওভার রয়েছে। এখানে কোনো লাগেজ কালেক্ট বা লাগেজ রিচেক করানোর কোনো ঝামেলা নেই। এই জিনিসটা ভেবে আমি ভীষণ শান্তি পাচ্ছি, কারণ মায়ামি এয়ারপোর্টে যা দৌড়াদৌড়ি করতে হয়েছে সেই সব ঝামেলা এখানে আর নিতে হবে না। মনের মধ্যে দারুণ একটা এক্সাইটমেন্টও কাজ করছে, সেটা হচ্ছে নেক্সট যে ফ্লাইটটাতে আমরা উঠব দোহা এয়ারপোর্ট থেকে, ওটাও আমাদের কাতার এয়ারলাইন্সেরই ফ্লাইট রয়েছে। তো ওটাতে ওঠার পর সরাসরি আমরা দুবাইতে ল্যান্ড করব। এরপরে আর কোনো ট্রানজিট নেই আমাদের। দোহা এয়ারপোর্টে নামার পর এয়ারপোর্টে ঢুকে আমি সত্যিই ইমপ্রেস হয়ে গেছি, কারণ এত সুন্দর, এত লাক্সারিয়াস এয়ারপোর্ট এর আগে আমি কখনো দেখিনি। তবে এত সুন্দর এয়ারপোর্টটা যে একটু ঘুরে দেখব, মন ভরে যে একটু শপিং করব, সময়ের অভাবে সেটাও হলো না। তবে নেক্সট টাইম যখন আমি ফ্লাই করব, অবশ্যই টিকিট কাটার সময় এই কাতার এয়ারপোর্টে একটু বেশি লেওভার টাইম রেখেই টিকিট করব। এবারে জার্নির লাস্ট ফ্লাইটে আমরা উঠে গেছি, ফ্লাইট টেক অফও হয়ে গেছে, আর মনের মধ্যে এক্সাইটমেন্টেরও শেষ নেই। মাত্র 1.5 ঘন্টা জার্নি আমাদের এটা, তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। এই 1.5 ঘন্টা সময় আমার কিছুতেই কাটতে চাইছে না। বারবার স্ক্রিনের দিকে দেখছি কতদূর পৌঁছালাম আর কতদূর বাকি। ফাইনালি আমরা দুবাই ল্যান্ড করছি। ও মাই গড, জাস্ট ভিউটা দেখুন বাইরের। ওপর থেকে দুবাই ল্যান্ডিংয়ের এই যে ভিউটা, সত্যিই অসাধারণ। এতটাই গর্জাস লাগছিল দেখতে, মনে হচ্ছে পুরো সিটিটাই যেন সোনা দিয়ে সাজানো। এমনকি এয়ারপোর্টটা দেখতেও গর্জাস লাগছে। আর ওই রাস্তাগুলো দেখুন, মনে হচ্ছে যেন গোল্ড চেন দিয়ে ডেকোরেশন করা, তাই না? যাই হোক, এত ঘন্টা জার্নি করার পর আলটিমেট আমরা দুবাই পৌঁছে গেছি। এবার আমরা নিজেদের লাগেজ টাগেজ কালেক্ট করে নিয়ে ক্যাব বুক করব, তারপর ডাইরেক্ট হোটেলে চলে যাব। আমাদের এই একটা ট্রাভেল জার্নি থেকে আমরা কত কিছুই না দেখলাম। সেই আইল্যান্ড থেকে শুরু করে ওশান, সিটি, ডেজার্ট, বিভিন্ন দেশের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষ, আর ফ্লাইটের উইন্ডো দিয়ে সেই মেমোরেবল সানসেট।
সব কিছু মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। কোনোদিন দেখিনি, কি সুন্দর। তো আমাদের এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার কাহিনী আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক এবং শেয়ার করে নেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, বিকজ লটস অফ এক্সাইটিং ব্লগস আর কামিং সুন। সো টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। বাই বাই।